পুরো শহরে যখন জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছে, হিংস্র জম্বিদের থেকে বাঁচতে এক পরিবার শহর ছেড়ে গ্রামে চলে আসে। কিন্তু তারা জানতো না এখানে তাদের জন্য কোন বিপদ অপেক্ষা করছে। হ্যালো সবাইকে, আমি অমিত, আর আপনারা দেখছেন সিনেমেটিক জার্নি। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখুন। আর কোনো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের সিনেমা আউটসাইড। গল্পের শুরুতে একটি পরিবারকে দেখানো হয়। পরিবারের মধ্যে রয়েছে ফ্রান্সিস এবং আইরিস, সাথে তাদের দুই ছেলে সন্তান। বড় ছেলের নাম জোশুয়া আর ছোট ছেলে লুকাস। তারা একটি গাড়িতে করে গ্রামের বাড়ি যাচ্ছে। তাদের গাড়ির মধ্যে রক্তের ছাপ লেগে আছে। আসলে সারা দেশে জম্বি ভাইরাস ছড়িয়ে পড়ায় বেশিরভাগ মানুষই জম্বিতে কনভার্ট হয়ে গেছে। শহরের পরিস্থিতি প্রচণ্ড খারাপ হওয়ার কারণে ফ্রান্সিস কোনো মতে তার পরিবারকে বাঁচিয়ে গ্রামে চলে এসেছে। সে তাদের পুরনো ফার্ম হাউসে পৌঁছে গেছে, এই আশায় যে তার পরিবার নিয়ে সে ভালোভাবে থাকতে পারবে। ভেতরে প্রবেশ করার পর সবকিছু ছড়ানো ছিটানো অবস্থায় দেখতে পেয়ে সে কিছুটা অবাক হয়ে তার বাবার মাকে ডাকতে থাকে, তবে কারোই কোনো সাড়া শব্দ নেই। এরপরে সে তার বাবার ঘরে গেলে দেখতে পায় তার বাবা মরে পড়ে আছে। তার হাতে একটা বন্দুক ছিল, অর্থাৎ সে নিজেকে গুলি মেরে আত্মহত্যা করেছে। ফ্রান্সিস তখন বুঝতে পারে তার বাবাও জম্বি ভাইরাস ইনফেক্টেড হয়ে গিয়েছিল এবং জম্বি হওয়ার আগেই সে নিজেকে শেষ করে দিয়েছে। ফ্রান্সিস সেখান থেকে বন্দুকটি নিয়ে নেয়, সাথে তার বাবার হাতে পড়া ঘড়িটিও। ঘরের বাইরে যেতে সে কারো আওয়াজ শুনতে পায়। ফ্রান্সিস পাশে তাকিয়ে দেখতে পায় তার মা বিভৎস চেহারা নিয়ে শুধু সরি বলছে আর তার মাথা টুকছে। এমনকি তার শরীরও অর্ধেক কাটা অবস্থায় ছিল। অর্ধেক শরীর নিয়েই সে ফ্রান্সিসকে আক্রমণ করতে আসে, তবে তাকে কামড় দেওয়ার আগেই সে তার মাকে গুলি করে দেয়। ফ্রান্সিস তার বাবা মায়ের লাশটি মাটি চাপা দিয়ে দেয় এবং সে বুঝতে পারে এই গ্রামেও ভাইরাস ছড়িয়ে পড়েছে, তাই তাকে আরো সাবধান থাকতে হবে। সে তার স্ত্রীকে বলে তারা এখন থেকে এই গ্রামেই থাকবে। আমরা দেখতে পাই ফ্রান্সিস এবং তার স্ত্রী আইরিস একজন আরেকজনের উপর বিরক্ত। তাদের মাঝে হয়তো সিক্রেট কিছু আছে, আর সিনেমা দেখতে দেখতে আমরা তাও জেনে যাব। এরপর তার বড় ছেলে তার কাছে এসে বলে তাদের স্টোর রুম ঘুরে দেখা উচিত, সেখানে হয়তো প্রয়োজনীয় কোনো জিনিস তারা পেতে পারে। তারপর দুজন মিলে স্টোর রুমে গিয়ে প্রয়োজনীয় জিনিসগুলো খোঁজাখুঁজি করছিল। হঠাৎ কিছু একটা দেখে ভয়ে জোশুয়া দাঁড়িয়ে যায়। সে দেখতে পায় ফার্ম হাউসের কেয়ারটেকার গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। কিছু সময় দাঁড়িয়ে দেখার পর ফ্রান্সিস জোশুয়াকে বলে তার কোমর থেকে চাবির ছড়াটা নিয়ে আসতে। জোশুয়া ভয়ে সামনে গিয়ে চাবির ছড়া ছাড়িয়ে নেওয়ার জন্য জোরে টান দেওয়ার কারণে কেয়ারটেকারের লাশটি তার উপর এসে পড়ে, যার কারণে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে বাইরে এসে সবকিছু পরিষ্কার করার সময় সেখানে আইরিস তাকে এই অবস্থায় দেখে ফ্রান্সিসকে জিজ্ঞেস করে তার ছেলের সাথে সে কি করেছে। ফ্রান্সিস জানায় তেমন কিছুই না, একটা লাশ তার উপরে পড়ে গেছে। আইরিস তাকে জানায় সে যেন আর জোশুয়াকে দিয়ে এরকমটা না করায়। ফ্রান্সিস তাকে বলে এখানে থাকতে হলে সবকিছু শিখতে হবে, নয়তো বেশিক্ষণ টিকে থাকা যাবে না। এসব বলার পর সে তার ছোট ছেলে লুকাসকে একটি আখের টুকরা খেতে দেয় এবং ছেলের খাওয়া দেখে সেও বেশ খুশি ছিল। এখানে আমরা বুঝতে পারি ফ্রান্সিস তার বড় ছেলের থেকে তার ছোট ছেলেকে বেশি কেয়ার করছে। তারপর আইরিস ফ্রান্সিসকে নিয়ে বেসমেন্টের একটা রুমে যায়। তারা এখানে একটি নষ্ট জেনারেটর দেখতে পায়, তবে এই রুম দেখার পর ফ্রান্সিস কিছুটা ঘাবড়ে যায়। সে তার ছোটবেলার স্মৃতি কল্পনা করতে থাকে, যখন তার বাবা তাকে এই রুমে নিয়ে এসে শাস্তি দিত। তার শরীরে তখন প্রচণ্ড ঘাম জড়ছিল। রাতে পুরো পরিবার একসাথে খাবার খেতে বসে। জোশুয়া তখন একটা রেডিও পেয়ে যায়। সে রেডিওটি টিউন করার চেষ্টা করছিল, যে ব্যাপারটা তার বাবার মোটেও পছন্দ হয় না। তাই সে তাকে বলে খাবার খাওয়ার পর এসব করতে। জোশুয়া জানায় তার গার্লফ্রেন্ড এলিস তাকে মেসেজ পাঠিয়েছে এবং তারা পুরো পরিবার সহ উত্তরের পাহাড়ের দিকে যাচ্ছে এবং সেখানে নাকি সরকারের তরফ থেকে ক্যাম্প করা হয়েছে। ফ্রান্সিস তখন জানায় তারা কোনো ক্যাম্পে যাচ্ছে না, এখানে তারা খাওয়া দাওয়া বেশ ভালোভাবে করতে পারছে। ক্যাম্পে গেলে তাদেরকে কুকুর বিড়ালের মতো গাদাগাদি করে থাকতে হবে, এমনকি খাবারের জন্য কষ্ট করতে হবে। সে সবাইকে সাফ জানিয়ে দেয় বাইরের সবকিছু ঠিক না হওয়া পর্যন্ত তারা এখানেই থাকবে। কিন্তু তার এই কথা আইরিসের মোটেও পছন্দ হয় না, কারণ সেও এখানে থাকতে চায় না। তার মতে এই জায়গা যদি এতটাই সেফ হতো তাহলে তার মা বাবা মারা যেত না। রাতে আইরিস ফ্রান্সিসকে বলে সে যেন জোশুয়াকে কষ্ট দিয়ে কথা না বলে, কারণ সে এখন যথেষ্ট বড় হয়েছে। রাতে ঘুমানোর সময় ফ্রান্সিস তার বাবাকে এক ভয়ঙ্কর চেহারায় কল্পনা করে। সে প্রচণ্ড ভয় পেয়ে আইরিসকে জড়িয়ে ধরে। পরদিন সকালে তারা দুজন এই ব্যাপারে কথা বলে। আইরিস এই জায়গায় থাকতে মোটেও পছন্দ করছে না। তার উপর ফ্রান্সিস রাতে খারাপ স্বপ্ন দেখেছে, তাই সে পরিবার সহ পাহাড়ের ক্যাম্পে চলে যেতে চায়। ফ্রান্সিস যেতে না চাইলেও আইরিসের কারণে সে যেতে বাধ্য হয়। তারপর তারা ভ্যানে করে যাত্রা শুরু করে। আইরিস জানায় এ রাস্তা ধরে যেতে থাকলে তারা উত্তরে সে পাহাড়ে গিয়ে পৌঁছাবে, যেখানে সরকার থেকে ক্যাম্প করা হয়েছে।
সামনে যেতে তারা দেখতে পায় একটা ব্রিজের ওপর সব গাড়িগুলো থামিয়ে রাখা হয়েছে, তবে সেখানে কোনো মানুষ নেই। সামনের রাস্তাও ব্যারিকেড দেয়া। এসব দেখার পর ফ্রান্সিস জানায় তাদের পুনরায় ফার্ম হাউসে ফেরত চলে যাওয়া উচিত, কিন্তু আইরিস বলে রাস্তার এক পাশ ক্লিয়ার আছে। ফ্রান্সিস বলে এই জায়গাটা তার মোটো সুবিধার মনে হচ্ছে না, যে কোনো সময় বিপদ হতে পারে। তবে তার কোনো কথা না শুনেই আইরিস একাই গাড়ি থেকে নেমে ব্যারিকেড ভাঙতে চলে যায়। গাড়িতে থাকা সবাই তার জন্য ভীষণ চিন্তিত ছিল, কিন্তু আইরিস কোনোভাবেই সে ব্যারিকেড ভাঙতে পারছিল না। তখন তার অজান্তেই পেছন থেকে একটা জম্বি উঠে দাঁড়ায়। এরপর শব্দ পেয়ে পেছনে ঘুরে এই দৃশ্য দেখার পর তার শরীর ভয়ে ঠান্ডা হয়ে যায়। আইরিস দ্রুত সেখান থেকে পালাতে শুরু করে, তবে সে পড়ে যায় আর জম্বিটা তার খুব কাছাকাছি চলে আসে। তবে সময় মতো ফ্রান্সিস গুলি করে জম্বিটাকে মেরে আইরিসকে বাঁচিয়ে নেয়। তারা ভেবেছিল বিপদ কেটে গেছে, কিন্তু গুলির শব্দ পাওয়া মাত্রই সেখানে সব জম্বিরা ঘুম থেকে জেগে ওঠে। ফ্রান্সিস এবং আইরিসের এ ব্যাপারে কোনো খেয়াল নেই। তখন জোশুয়া গাড়ির হর্ন বাজিয়ে তাদেরকে অ্যালার্ট করে। এবার গাড়ির হর্ন শুনতে পেয়ে জম্বিগুলো বাচ্চাদের গাড়িতে অ্যাটাক করে। জোশুয়া আর লুকাস ভয়ে চিৎকার করতে থাকে। কোনো উপায় না দেখে ফ্রান্সিস আইরিসকে বাচ্চাদের দিকে পাঠিয়ে নিজে জম্বিগুলোকে তার দিকে আকর্ষিত করে, আর তখনই হিংস্র জম্বিগুলো তাকে আক্রমণ করতে ছুটে আসে। এই সুযোগে আইরিস বাচ্চাদের নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, আর ফ্রান্সিস জম্বিগুলোর মাঝে ফেসে যায়। সে নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করতে থাকে। জম্বিগুলো তাকে প্রায় ধরেই ফেলেছিল। কোনো রকমে সে নিজেকে ছাড়িয়ে সেখানে পাওয়া একটা গ্রেনেড তাদের দিকে ছুঁড়ে মারে এবং নিজের জীবন বাঁচায়। এরপর তারা দীর্ঘপথ পায়ে হেঁটে ফার্ম হাউসের উদ্দেশ্যে চলতে শুরু করে। ফ্রান্সিসের মেজাজ প্রচন্ড খারাপ ছিল। বাড়িতে আসার পর সে আইরিসকে জানিয়ে দেয় এখন থেকে তার কথা মতোই সবকিছু হবে। এরপর দেখতে দেখতে প্রায় 2 সপ্তাহ কেটে যায়। এক সকালে ফ্রান্সিস একাই তার গাড়িটি আনতে সে ব্রিজে চলে আসে। গাড়িতে বসে গাড়িটি স্টার্ট দেওয়ার পর সে চিন্তা করে যে তাদের কাছে গাড়ি থাকলে তার স্ত্রী আবারও এখান থেকে চলে যাওয়ার কথা ভাবতে পারে। তাই সে গাড়ি ছেড়ে সব গাড়িগুলো থেকে ফুয়েল নিয়ে তাদের ফার্ম হাউসে চলে যায়। তার স্ত্রী গাড়ির ব্যাপারে জিজ্ঞেস করলে সে জানায় গাড়িটি স্টার্ট নেয়নি। এরপর সে ফুয়েল দিয়ে জেনারেটর স্টার্ট করে ঘরের লাইট ও এসি অন করে। তারপর বাচ্চাদের নিয়ে এসে নাচানাচি করে। আইরিস দূরে তাকিয়ে তাদের দেখছিল। সে মনে মনে ভাবছিল ফ্রান্সিস হয়তো সবাইকে নিয়ে এখানেই থাকতে চায়। যাই হোক, রাতের বেলা 2 ভাই মিলে পুরনো অ্যালবামগুলো দেখছিল। এখানে একটা ছবিতে তাদের বাবা ফ্রান্সিস ও তার চাচা ডিয়েগোকে দেখে লুকাস বলে যে জোশুয়া একদম তার চাচা ডিয়েগোর মতোই দেখতে। এই ব্যাপারটা নিয়ে জোশুয়া ভাবতে থাকে যে তাদের বাবা মায়ের মধ্যে এত ঝগড়া কিসের। আসলে জোশুয়ার আসল বাবা হলো ফ্রান্সিসের বড় ভাই ডিয়েগো, যার জন্য তার বাবা ফ্রান্সিস লুকাসকে বেশি ভালোবাসে। এই ব্যাপারটা তার মনে সন্দেহ জাগায়। পরের দিন সকালে ঘুম থেকে ওঠার পর ফ্রান্সিস আইরিসকে জানায় সে এতদিন ধরে যা করেছে তা মোটেও ঠিক হয়নি। এর জন্য সে দুঃখ প্রকাশ করে। আইরিসও তাকে কষ্ট দেওয়ার জন্য সরি বলে। ফ্রান্সিস তাকে ক্ষমা করে দেয় আর বলে আজ থেকে তারা সবকিছু নতুন করে শুরু করবে। তারা পরিবার সহ এখানেই থাকবে আর বাচ্চাদের খেয়াল রাখবে। কথাবার্তা শেষ করার পর ফ্রান্সিস ডিম আনার জন্য মুরগির খাঁচায় ঢোকে। সেখানে গিয়ে সে দেখতে পায় একটা পাগলা কুকুর এসে মুরগিটাকে খেয়ে ফেলেছে। ফ্রান্সিস কুকুরটাকে সেখান থেকে তাড়ানোর চেষ্টা করতে গেলে পাগলা কুকুরটি তার হাতে একটা কামড় বসিয়ে দেয়। ঘরে আসার পর আইরিস তার হাতে ড্রেসিং করে ব্যান্ডেজ করে দেয়। সে তাকে জানায় তাদেরকে এখান থেকে যেতেই হবে। দ্রুত ডাক্তার দেখানো না হলে কুকুরের কামড়ের কারণে তার শরীরে ভয়াবহ সংক্রমণ দেখা দিতে পারে। তাই তাদেরকে দ্রুত হাসপাতালে গিয়ে ট্রিটমেন্ট নেওয়া উচিত। কিন্তু ফ্রান্সিস কোনো মতে বাইরে যাওয়ার জন্য রাজি হয় না। সে জানায় ভালোভাবে ড্রেসিং করা হয়ে গেছে আর এটা এমনিতেই সেরে যাবে। এদিকে জোশুয়া বাড়ির সামনে রাস্তার কাছে গিয়ে রেডিওর সিগন্যাল খুঁজতে থাকে। তখন সে ক্যাম্পের ব্যাপারে কিছু শুনতে পায়। সে তার বাবা মাকে ডেকে তাদেরকেও এই ব্যাপারে জানায়। ফ্রান্সিস তখন বলে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলা বন্ধ করতে। তার ধারণা অনুযায়ী সব মানুষই মারা গিয়েছে, নয়তো ইনফেক্টেড হয়ে গিয়েছে। এরপর রাতে খাওয়া দাওয়ার সময় তারা এই ব্যাপার নিয়ে ডিসকাস করতে থাকে। তবে ফ্রান্সিস সকলের উদ্দেশ্যে বলে বাইরের পরিস্থিতি প্রচুর খারাপ, তারা সবাই এ বাড়িতে নিরাপদ আছে। পরের দিন জোশুয়া তার বাবার কাছে আসে। তার বাবাকে বলে সেও তার পরিবারের জন্য কিছু করতে চায়। এর জন্য তার নিজ পছন্দ মতো সিদ্ধান্ত নেওয়া জরুরি। সে যথেষ্ট বড় হয়ে গেছে, তাই এখন তার স্বাধীনতা প্রয়োজন। ফ্রান্সিস তাকে জানায় সিদ্ধান্ত নেওয়ার মতো বড় এখনো সে হয়ে ওঠেনি, আর নিজের পরিবারকে প্রোটেক্ট করার জন্য প্রয়োজনে খুনও করতে হতে পারে, যা সে করতে পারবে না। তখন জোশুয়া বলে ওঠে পরিবারকে রক্ষা করার জন্য আমি খুনও করতে পারবো। এরপর ফ্রান্সিস তাকে একটা খোলা জায়গায় নিয়ে যায়। তার সামনে একটি টার্গেট দিয়ে সেটাকে শুট করতে বলে। কয়েকবার চেষ্টা করার পরেও সে ব্যর্থ হয়। তখন ফ্রান্সিস রেগে গিয়ে তার সামনে জোরে জোরে চিল্লাতে শুরু করে। জোশুয়া অনেকটাই ভয় পেয়ে যায় আর একের পর এক শুট করতে থাকে। বাড়িতে থাকা আইরিসও গুলির শব্দ পেয়ে লুকাসকে নিয়ে এখানে চলে আসে। সে ফ্রান্সিসকে বলে
জোশুয়ার সাথে এমনটা না করতে। তারা কথা বলার সময় লুকাস লক্ষ্য করে একটা জম্বি তাদের দিকে এগিয়ে আসছে, তবে একটা নয়, গুলির শব্দ পেয়ে জম্বির একটা বড় দল তাদের দিকে অগ্রসর হচ্ছে। তারা দেরি না করে সেখান থেকে পালানো শুরু করে। জম্বিরও তাদের পিছু তাড়া করতে থাকে। তারা দেরি না করে ঘরের মধ্যে ঢুকে দরজাটি বন্ধ করে দেয়। তারপর দরজার সামনে ভারী কিছু একটা রেখে দেয়, যাতে জম্বিরা কোনো মতে দরজা ভেঙে ঘরে প্রবেশ করতে না পারে। এরপর তারা বাড়ির ছাদে চলে আসে। জম্বিগুলো তখনও বাড়ির চারপাশে ঘোরাফেরা করছিল। এক পর্যায়ে ঘরের মধ্যে তাদের উপস্থিতি টের পেয়ে তারা দরজাটি ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে। ফ্রান্সিস বুঝতে পারে আজ আর তাদের রক্ষা নেই। তখন হঠাৎ করে একজন গাড়ি নিয়ে এসে সেখানে হর্ন বাজাতে শুরু করে, আর জম্বিগুলোর আকর্ষণও সেই দিকে ডাইভার্ট হয়ে যায়। তারপর সে লোকটি গাড়িটি ঘুরিয়ে এখান থেকে চলে যায়, যার সাথে সাথে জম্বিরাও গাড়ির পিছু করতে করতে এখান থেকে চলে যায়, যে কারণে পুরো পরিবারটি বেঁচে যায়। কিন্তু গাড়িটি দেখার পর ফ্রান্সিস বুঝতে পেরেছিল যে এটা কার গাড়ি। পরের দিন সকালে সে একটি ছোট নদীর কাছে যায় তার সাথে দেখা করতে, আর সেই লোকটা হলো ফ্রান্সিসের বড় ভাই দিয়েগো। সেই তাদের কাল রাতে রক্ষা করেছিল। দিয়েগো জানায় কাল রাতে সে তার মা বাবার সাথে দেখা করতে এসেছিল। তখন ফ্রান্সিস তাকে বলে তাদের মা বাবা দুজনে মারা গিয়েছে। দিয়েগো ফ্রান্সিসকে বলে, তুমি চাইলে সাহায্য করার জন্য আমি তোমাদের সাথে থাকতে পারি। তখন ফ্রান্সিস অনেকটাই রেগে যায়। সে তার বড় ভাইকে সহ্য করতে পারে না, কারণ তার বিয়ের পর সে তার বড় ভাই হওয়া সত্ত্বেও তার স্ত্রী অর্থাৎ আইরিসের সাথে সে পরকীয়ায় জড়িয়েছে। এমনকি আইরিসের গর্ভের প্রথম সন্তান জোশুয়ার বাবাও তার বড় ভাই দিয়েগো। তার সাথে আর কোনো কথা না বলে তাকে এখনই এখান থেকে চলে যেতে বলে। দিয়েগো সেখান থেকে যাওয়ার আগে তাকে একটি ম্যাপ দিয়ে যায়। তাকে উত্তরের পাহাড়ের দিকে যেতে বলে, যেখানে একটি ক্যাম্প করা হয়েছে, কারণ শহরের জম্বিরা ধীরে ধীরে এদিকে অগ্রসর হচ্ছে। সে তার ভাইয়ের কোনো কথা শুনতে চায় না। ফ্রান্সিস ম্যাপটি হাতে নিয়ে পুড়ে ফেলার চেষ্টা করে। তখন সে কিছু একটা ভেবে থেমে যায় এবং ম্যাপটি তার কাছে রেখে দেয়। এরপর ফ্রান্সিস বাড়িতে এসে তার ভাইয়ের কোটটি তার স্ত্রী আইরিসকে দেখায়। সে কিছুটা বিরক্ত বোধ করে এবং ঘরে চলে যায়। ফ্রান্সিস ধারণা করে সেই জম্বিগুলো যে কোনো সময় এখানে চলে আসতে পারে, তাই ঘরের জানালাগুলো সে ভালোভাবে মজবুত করে দেয়। এদিকে লুকাস খেলা করতে করতে বেসমেন্টে চলে আসে। তখন জানালার বাইরে একটা জম্বিকে সে বসে থাকতে দেখে। ভয় পেয়ে সে চিৎকার দিয়ে ওঠে। তখন সেখানে তার মা চলে আসে। তাকে বোঝানোর চেষ্টা করে এই জম্বিটা অন্যান্য জম্বির থেকে দুর্বল, কেননা এটা একটা বয়স্ক জম্বি ছিল। সে নিজে ঠিকঠাক মতো চলতে পারছিল না, তাই সে মানুষের কোনো ক্ষতি করতে পারবে না। এই কথাগুলো আড়াল থেকে ফ্রান্সিস শুনতে পায়, আর সে ওই জম্বিটার পিছু করতে করতে একটা ভুট্টা খেতে চলে আসে। তারপর তার মাথা কেটে ফেলে। মাথাটি নিয়ে বাড়িতে আসার পর সবাইকে ডেকে সে বলতে থাকে, বাড়ির চারপাশে ভয়ানক জম্বিরা এখনো ঘোরাফেরা করছে, কিন্তু আমার ক্ষতি করার আগেই আমি জম্বিটাকে মেরে ফেলেছি, তাই বাইরে যাওয়া মোটেও ঠিক হবে না। আমরা এই ফার্ম হাউসে সুরক্ষিত আছি। আইরিস তখন বুঝতে পেরেছিল যে ফ্রান্সিস তাদের মিথ্যা কথা বলছে, যেন কেউ বাইরে যেতে না চায়। এরপর ঘরে এসে ফ্রান্সিস যখন শাওয়ার নিতে যায়, তখন জোশুয়া তার ঘরে এসে সে ম্যাপটি দেখতে পায়, যেটা দিয়াগো তাকে দিয়েছিল। তারপর ফ্রান্সিস বাইরে আসে আর তাকে এখান থেকে চলে যেতে বলে। এরপর ফ্রান্সিস রাতের বেলা ক্রিসমাস সেলিব্রেট করা শুরু করে দেয়। সবাই তাকে বলে, এখন তো সেপ্টেম্বর মাস, এই মাসে ক্রিসমাস কিভাবে হয়? ফ্রান্সিস বলে, তাদের জন্য আজই ক্রিসমাস। রাতে ডিনার করার সময় ফ্রান্সিস আইরিসকে জানায়, বর্তমান পরিস্থিতির কথা ভেবে সে সিদ্ধান্ত নিয়েছে তারা আরেকটি বাচ্চা নেবে, যাতে পারিবারিক কলহ দূর হয়। তবে আইরিস এটা চায় না। তার এখানে দম বন্ধ হয়ে আসছে। সে যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যেতে চায়। তখন জোশুয়া সেই ম্যাপের ব্যাপারে তার মাকে বলে। তখন আইরিস ফ্রান্সিসকে বলে সে ওই ম্যাপটি কোথায় রেখেছে। তখন ফ্রান্সিস অনেকটা রেগে যায়। সে বলে তার কাছে কোনো ম্যাপ নেই, আর সে জানে আইরিস কেন বাইরে যাওয়ার জন্য ছটফট করছে, যাতে সে তার প্রেমিকের কাছে যেতে পারে। ফ্রান্সিস তখন বাচ্চাদেরও বলে যে তাদের মা অন্য কারোর সাথে পালাতে চাইছিল, কিন্তু তখনই চারদিকে ভাইরাস ছড়িয়ে পড়ায় সেটা করতে পারেনি। তখন বাচ্চারা কান্নাকাটি শুরু করে। তার মাকে জিজ্ঞেস করে এ কথা সত্যি কিনা। সেও বাচ্চাদের বলে তাদের বাবা যা বলেছে সব কথাই সত্য। সে ফ্রান্সিসের থেকে আলাদা হতে চায়। তখন ফ্রান্সিস সবাইকে বলে এখান থেকে কেউ কোথাও যেতে পারবে না। সে তার ম্যাপটি হাতে নেয় এবং আগুন দিয়ে সেটাকে জ্বালিয়ে দেয়। যেই ব্যাপারটা আইরিসের কাছে একদমই ভালো লাগে না। তার মেজাজ এতটাই খারাপ হয় যে সে ফ্রান্সিসকে একটা থাপ্পড় মেরে তার রুমে চলে যায়। পরের দিন ফ্রান্সিস আখ কেটে আনার জন্য খেতে যায়, কারণ এগুলো খেয়েই তারা দিন পার করছে। আইরিস তখন বাচ্চাদের কাছে গিয়ে তাদের সাথে কথা বলে। আমরা বুঝতে পারি যে বাচ্চারা মায়ের কাছে সেফ ফিল করে, কেননা তাদের বাবা ফ্রান্সিস ধীরে ধীরে মানসিক সক্ষমতা হারিয়ে ফেলছে। সে সবার সাথে অদ্ভুত আচরণ করা শুরু করে দিয়েছে। সন্ধ্যাবেলা ফ্রান্সিস যখন বাসায় ফিরে, সাথে করে সে বড় একটি কাঠ নিয়ে আসে এবং সেটাকে তাদের দরজার সামনে লাগিয়ে দেয়। তারপর সবাইকে গিয়ে বলে এখন থেকে এই ঘরের বাইরে আর কেউ যেতে পারবে না।
কারণ সে কিছু জম্বিকে বাইরে ঘোরাফেরা করতে দেখেছে যারা নাকি মারাত্মক হিংস্র, দেখা মাত্রই তাদের উপর আক্রমণ করবে। জোশুয়া তখন বুঝতে পারে তার বাবা মিথ্যে কথা বলছে। এর জন্য সে তার বাবাকে বলে এটা শুধুমাত্র তার বানানো গল্প, যাতে আমরা কেউ বাইরে না যাই। আর সে ভালো করেই জানে বাইরে গেলে কোনো বিপদ হবে না। এই কথায় ফ্রান্সিসের মেজাজ প্রচুর খারাপ হয়। সে জোশুয়াকে থাপ্পড় মেরে বসে, এমনকি তাকে নাজায়েজ সন্তান বলেও গালিগালাজ করতে থাকে। এই সময় তাদের দরজায় কেউ কড়া নাড়তে শুরু করে। দরজার ওই পাশে একজন সেনা সদস্য তাদের কাছে সাহায্য চাইছে, তাকে যেন ভেতরে আশ্রয় দেওয়া হয়। ফ্রান্সিস তাকে ঘরে নিতে চাইছিল না এবং তাকে এখনই এখান থেকে চলে যেতে বলে, কিন্তু জোশুয়া সেখানে গিয়ে দরজাটি খুলে দেয়, যার কারণে ওই সেনা সদস্য ঘরে চলে আসে। আইরিস তার সামনে গিয়ে দেখতে পায় লোকটি ভীষণ আহত। সে তাকে প্রশ্ন করে তার সাথে কি হয়েছিল। সেনাবাহিনীর লোকটি তাকে জানায় ডেল্টা ক্যাম্পে জম্বির অ্যাটাক করেছে, সেখানে প্রায় সবাই মারা গিয়েছে। সেখানে একজন লোক নিজে মরে গিয়ে তাকে বাঁচিয়েছে, আর মরার আগে সেই ব্যক্তি তাকে এই বাসার ঠিকানা দিয়েছে। এই সেনা সদস্যের লোকটি আসলে ফ্রান্সিসের বড় ভাই ডিয়েগোর কথা বলছে, আর সেখানে থাকা প্রত্যেকে এই ব্যাপারটা বুঝতে পারে। আইরিস তাকে জিজ্ঞাসা করে যে সে কি এখনো জীবিত আছে। লোকটি তাদের জানায় চারদিক থেকে জম্বিরা তাকে ঘিরে রেখেছিল, আর এতক্ষণে হয়তো সে মরে গেছে। তারপর আইরিস লোকটির জখম ব্যান্ডেজ করে দেয়, আর ফ্রান্সিসকে বলে তাকে যেন আজ রাতে এখানে থাকতে দেয়। ফ্রান্সিস তার কথা রাজি হয় ঠিকই, কিন্তু তাকে বেসমেন্টে থাকতে হবে যাতে তার পরিবার সুরক্ষিত থাকে। রাতের বেলা সবাই যখন ঘুমাচ্ছিল তখন জোশুয়া তার মায়ের কাছে আসে। তার মাকে সে চিন্তা করতে নিষেধ করে দেয়। সে আরো বলে যে কোনোভাবেই তারা এখান থেকে বের হয়ে চলে যাবে, কারণ সে এখন জেনে গেছে যে ফ্রান্সিস তার বাবা নয়, তাই তার সাথে সে খারাপ আচরণ করে। কিন্তু জোশুয়া ফ্রান্সিসকেই মন থেকে বাবা মনে করে, তাই আজ রাতে বাইরে গিয়ে সে বাইরের পরিস্থিতি দেখতে চায়, যাতে করে যত দ্রুত সম্ভব এখান থেকে তারা চলে যেতে পারে। আইরিস তাকে বাইরে যাওয়ার অনুমতি দিয়ে দেয়। তখনই জোশুয়া বাইরে চলে যায়। পরদিন সকালে সবাই যখন নাস্তা করছিল তখন সেখানে ফ্রান্সিস চলে আসে। সেখানে জোশুয়া না থাকায় সে আইরিসকে জিজ্ঞাসা করে জোশুয়া কোথায়, কিন্তু আইরিস তার কথায় কোনো উত্তর দেয় না। তখন সে বাইরের দরজাটি খোলা অবস্থায় দেখে বুঝতে পারে জোশুয়া পালিয়ে গেছে। এইটা দেখার পর ফ্রান্সিসের রাগ এতটাই বেড়ে যায় যে সে তার হাতে একটা হাতুড়ি নিয়ে চুপচাপ সে খাবার ঘরে চলে যায়। এরপর হাতুড়ি দিয়ে সেনাবাহিনী লোকটির মাথায় মেরে দেয়, যার কারণে সাথে সাথে সে লোকটি মারা যায়, যা দেখে আইরিস ও লুকাস প্রচন্ড ভয় পেয়ে যায়। তারপর ফ্রান্সিস আইরিসের সামনে গিয়ে তাকে ধাক্কা দিলে সে অজ্ঞান হয়ে যায়। তার যখন জ্ঞান ফিরে সে তাকে আর লুকাসকে বেসমেন্টে বন্দি অবস্থায় দেখতে পায়। সে চিৎকার করে ফ্রান্সিসকে ডাকতে থাকে। অন্যদিকে ফ্রান্সিস যখন সকালে নাস্তা করছিল তখন সে তার বাড়ির সামনে ওই কুকুরটিকে দেখতে পায়, যে কুকুরটি কিনা এর আগে তার হাতের মধ্যে কামড় দিয়েছিল। এবার এটা দেখেও সে তার রাগ কন্ট্রোল করতে পারছিল না। সে বাইরে গিয়ে কুকুরটিকে নির্মমভাবে হত্যা করে। এরপরেও সে থেমে যায় না। তার মানসিক ভারসাম্য এতটাই খারাপ হয়ে গেছে যে সে কুকুরটির মাংস কেটে আইরিস ও লুকাসের কাছে নিয়ে আসে এবং তাদেরকে এগুলো খেতে বলে। কিন্তু আইরিসের মনে সন্দেহ থাকায় সেই সব খেতে অস্বীকৃতি জানায় এবং লুকাসকেও খেতে নিষেধ করে। এতে করে ফ্রান্সিস আরো রেগে গিয়ে সেগুলোকে মাটিতে ছুঁড়ে মারে। প্লেটের মধ্যে একটা চাকু ছিল যেটা মাটির মধ্যে পড়েছিল। আইরিস কোনো রকমে তার পা দিয়ে চাকুটি লুকিয়ে ফেলে। এরপর সে ফ্রান্সিসের কাছে এসে তাকে স্বাভাবিক করার চেষ্টা করে আর তাকে জানায় তার জীবনে শুধু ফ্রান্সিসকেই প্রয়োজন, সে এখানে থাকতে চায়। কিন্তু ফ্রান্সিস তখন আইরিসের পায়ের নিচে লুকানো সেই চাকুটি দেখতে পায়। ফ্রান্সিস জানায় এখন সে তাকে বিশ্বাস করতে পারছে না। সে পুনরায় তাদের বেসমেন্টে বন্দি করে রাখে। আইরিস তখন জানালা ভেঙে পালানোর চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত তার পা পিছলে নিচে পড়ে সে আবারও অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসলে লুকাস তাকে জিজ্ঞাসা করে এখন তাদের কি করা উচিত। তখন আইরিস লুকাসকে অভিনয় করতে শিখিয়ে দেয়। তার কথা মতো লুকাস জোরে জোরে চিল্লাতে শুরু করে। লুকাসের আওয়াজ শোনার পর ফ্রান্সিস দ্রুত এখানে চলে আসে এবং সময় সুযোগ বুঝে আইরিস তার উপর আক্রমণ করে। ফ্রান্সিসকে ঘায়েল করার পর তারা তাকে বেসমেন্টে লক করে রাখে। তখন সে তার অতীত জীবনের ভয়ানক কিছু মুহূর্ত কল্পনা করতে থাকে, যখন তার বাবা তাকে এই বেসমেন্টে টর্চার করত। আইরিস তখন প্রয়োজনীয় জিনিস নিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করে। মেইন দরজা খুলে বের হওয়ার সময় সে সামনেই ডিয়াগোকে দেখতে পায়, যে কিনা বর্তমানে হিংস্র জম্বি হয়ে গিয়েছে এবং একজনের ঘাট থেকে রক্ত খাচ্ছে। জম্বি ডিয়াগো তাদের দেখতে পেয়ে উঠে দাঁড়ায়। আইরিস দ্রুত তার ছেলেকে নিয়ে পুনরায় ভেতরে গিয়ে দরজা আটকানোর চেষ্টা করলে ততক্ষণে ডিয়াগো ভেতরে চলে আসে। সে আইরিসের পা ধরে নিচে ফেলে দেয় এবং তাকে কামড়ানোর চেষ্টা করে। মায়ের এমন অবস্থা দেখে ছোট্ট লুকাস জম্বিটির মাথায় টর্চ দিয়ে আঘাত করে। এরপর সে আইরিসকে ছেড়ে লুকাসের ওপর অ্যাটাক করে। ছেলেকে বাঁচাতে আইরিস তাকে আটকানোর চেষ্টা করলে জম্বিটা আবার আইরিসের ওপর ক্ষিপ্ত হয়। আইরিস নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে। ফ্রান্সিস তখন বেসমেন্ট থেকে তাদের আওয়াজ শুনতে পায়।
সে বুঝতে পারে খারাপ কিছু হতে চলেছে। সে সাথে সাথে দরজা ভেঙে উপরে চলে আসে। তারপর জম্বি দিয়াগোকে চাকু দিয়ে মারতে থাকে। সে মনের সমস্ত রাগ মিটিয়ে নেয়। এরপর ফ্রান্সিস আইরিসের কাছে জানতে চায় সে তার সাথে এমনটা কেন করেছে। ঠিক তখনই তাদের সামনে লুকাস এসে দাঁড়ায়। জম্বিটা লুকাসের হাতে কামড় দিয়েছিল। এটা দেখার পর আইরিস এবং ফ্রান্সিস দুজনেই আতঙ্কে পড়ে যায়। ফ্রান্সিস ছেলের এই অবস্থা দেখে পুরোপুরি ভয়ে কুঁকড়ে যায়। সে আইরিসকে অনুরোধ করে যে কোনো মূল্যে সে যেন তার ছেলেকে সুস্থ করে তোলে। আইরিস কোনো উপায় না দেখে তার ইনফেক্টেড হাতটি কেটে ফেলে। তারপর রক্ত বন্ধ করে হাতটি ভালোভাবে ব্যান্ডেজ করে দেয়। ছেলের এই অবস্থা দেখে ফ্রান্সিস প্রচন্ড কষ্ট পাচ্ছিল। আইরিস ফ্রান্সিসকে বলে একটা গাড়ি নিয়ে আসতে, কারণ তাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব ছেলেকে নিয়ে ডক্টরের কাছে যেতে হবে। আইরিসের কথা শুনে ফ্রান্সিস দ্রুত গাড়ি আনতে বেরিয়ে পড়ে। এরপর সে ওই ব্রিজের কাছে চলে আসে যেখানে তাদের গাড়িটি রাখা ছিল। গাড়ির কাছে আসা মাত্রই সেখানে জোশুয়া চলে আসে, যার হাতে বন্দুকও ছিল। ফ্রান্সিসের রক্তমাখা চেহারা ও জামাকাপড় দেখে সে ভয় পেয়ে যায়। তার মনে হতে থাকে সে হয়তো তার মাকে মেরে ফেলেছে। তাই সে কোনো কিছু না ভেবেই তার উপর গুলি চালিয়ে দেয়। পরবর্তীতে তার সামনে গেলে সে জানতে পারে তার মা সম্পূর্ণ সুস্থ, কিন্তু তার ভাই লুকাসের অবস্থা ভালো না। তাই তাকে গাড়ি নিয়ে তাড়াতাড়ি বাড়ির উদ্দেশ্যে যেতে বলে। এখানে ফ্রান্সিস শেষবারের মতো জোশুয়াকে আদর করে দেয়। উপর দিয়ে রাগ দেখালেও ভেতর থেকে ফ্রান্সিস তার দুই ছেলেকেই ভালোবাসত। আর এটা জোশুয়া চলে যাওয়ায় সে অনুভব করতে পেরেছিল ফ্রান্সিস আসলে সবসময় তার পরিবারের ভালোর কথাই ভেবেছে। ভালোবেসে বিয়ের পরেও আইরিসের প্রতারণা আর এই বাড়িতে আসার পর তার বাবার বিভৎস চেহারার স্বপ্ন তার মানসিক ভারসাম্য নষ্ট করে দিয়েছিল। এসব বলে সে মারা যায়। জোশুয়া প্রচুর কষ্ট পায়। সবকিছু মেনে নিয়ে সে গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আর এদিকে আইরিস গাড়ির জন্য অপেক্ষা করছিল। তখন সে বাইরে একটি গাড়ি আসার শব্দ শুনতে পায়। আর এই দৃশ্য দেখিয়ে সিনেমাটি এখানে শেষ হয়। এখন সবার কাছে প্রশ্ন, পরিবারের এই নির্মম পরিণতির জন্য কে দায়ী? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আর সবার আগে ভিডিও পেতে নোটিফিকেশন চালু করে দিন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।